আমরা সেদিনকে নওশাদ সিদ্দিকীর সঙ্গে বসেছিলাম। আমরা বসে আমডাঙ্গা নিয়ে নতুন করে ভাবছি। আমডাঙ্গার সমস্ত বামপন্থী মানুষকে, ধর্মনিরপেক্ষ মানুষকে, যারা ধর্মনিরপেক্ষকে বিশ্বাস করেন, যারা বামপন্থী মানুষ, আসুন আমরা একসঙ্গে এই রুবিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আমডাঙ্গা থানাকে বলে দিয়েছি, আমডাঙ্গার মানুষ তো 2011 সালের আগে সকালবেলা ঘুমোতে গেলে বোমের আওয়াজে, সকালবেলা ঘুম থেকে উঠতে গেলে বোমের আওয়াজে ঘুম থেকে তো উঠতে হয়নি। রাত্রিবেলা যখন আমরা শুতে যেতাম তখন তো বোমের আওয়াজে আমাদের শুতে যেতে হতো না। এই আমডাঙ্গার মানুষ, আমার যারা ধর্মপ্রাণ মানুষ, তারা হয়তো ওয়াজ শুনতো, তারা নামাজ পড়তো, কেউ আমরা মন্দিরে পুজো দিতাম, সেই মন্দিরের মন্ত্র শুনে আমরা ঘুমাতে যেতাম। কিন্তু আমার নওশাদ সিদ্দিকীকে, এই বাংলার আমাদের দলের চেয়ারম্যান, তাকে কখনো মুসলিম বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, কখনো বিজেপি দালাল বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। আর কেউ কেউ বলছেন এটা তো মুসলমানের দল। আমি তো বিশ্বজিৎ মাইতি, অশোকনগরের তাপস ব্যানার্জি, আজকে প্রিয়াঙ্কা বর্মনের এখানে আসার কথা ছিল। আমরা বলতে চাইছি, এ বাংলার মানুষ হিন্দু মুসলমান বোঝে না, এই বাংলার মানুষ সম্প্রীতি বোঝে। এই কথাটা তৃণমূলের কানে ঢুকিয়ে দিতে চাই। আর যারা বিজেপিকে ভোট দিচ্ছেন, আপনারা তো জানেন আমডাঙ্গা একটা সম্প্রীতির জায়গা। আমডাঙ্গায় বিজেপি কোনোদিন জিতবে না, কারণ সংখ্যালঘু ভোট এখানে বেশি। যারা ভাবছেন 2026-এ পদ্মফুলে ভোট দেবেন, আলটিমেট পদ্মফুলে ভোট দিলে তৃণমূল এখান থেকে জিতে যাবেন, সেই আনন্দে রফিকুর রহমান টকবক টকবক করে ফুটছে। আমি হিন্দু ভাইদের কাছেও আবেদন করব, আমরা অনেক ভুল করেছি, অন্তত একটি বার খাম চিহ্নে ভোট দিন। বিধানসভায় আপনারা এই বিধানসভায় এই আমডাঙ্গা থেকে আমরা হাসিম আব্দুল হালিমের যে আওয়াজ, তিনি 29 বছরের ওখানকার স্পিকার ছিলেন। এই আমডাঙ্গার মানুষ সম্প্রীতিকে চিনতেন, এই আমডাঙ্গার মানুষ ভালোবাসাকে চিনতেন। কিন্তু এই আমডাঙ্গাকে এই তৃণমূল বোমাগুলি পিস্তল উপহার দিয়েছে। এই আমডাঙ্গার মানুষের কর্মসংস্থান কোথায় গেল? একটা লেটেস্ট ঘটনা শুনবেন। আপনারা জানেন এই লিলি বিস্কুট ফ্যাক্টরিতে 30 বিঘে জমি, তার মধ্যে 10 বিঘে জমি ওখানে একটা পাওয়ার গ্রিড হয়েছে, আপনারা জানেন। কিন্তু বাকি 20 একর জমি এই তৃণমূলের শকুনগুলো চোখ পড়েছে, তারা বিক্রি করতে চায় এই জমিটা 20 বিঘে। নওশাদের কাছে খবর গেছে, এখানকার এক তৃণমূলের নেতাই নওশাদকে খবর দিয়েছে যে নওশাদ ভাই আপনি একবার রুখে দাঁড়ান। সঙ্গে সঙ্গে নওশাদ সিদ্দিকী আমাকে ফোন করলেন, দাদা লিলি বিস্কুটের জমি আটকাতে হবে, আমি যাব। একদিকে বিশ্বজিৎ মাইতি থাকবে, একদিকে নওশাদ সিদ্দিকী থাকবে, একদিকে রাকেশ বেরা থাকবে, আর বামপন্থী বন্ধুদের সঙ্গে নিয়ে আমরা রুখে দেব। এই লিলি বিস্কুটের জমিকে আমরা বিক্রি করতে দেব না। ওখানে এই আমডাঙ্গার বেকার যুবকরা, এখানকার আপনারা যদি জানেন সবাই জরি শিল্পের সঙ্গে যুক্ত। আমরা বলতে চাইছি, যদি ওখানে একটা বস্ত্র শিল্পের হাব হয়, হাজার হাজার মানুষ, এই বেকার মানুষ, আমডাঙ্গার অল্প শিক্ষিত, একটু বেশি উচ্চ শিক্ষিত মানুষ, এই লিলি বিস্কুটের কারখানায় ওখানে বস্ত্র হাব করার দাবি তুলেছি। আমরা ওখানে বস্ত্র হাব করতে চাই। আমরা বলতে চাইছি, এই আমডাঙ্গাকে লুট করেছে তৃণমূল, আর লুট হতে আমরা দেব না। 100 দিনের কাজ কোথায় গেল? 100 দিনের কাজ এই তৃণমূল কংগ্রেস চুরি করেছে। 100 দিনের কাজ। সেদিনকে তৃণমূল এখানে মিটিং মিছিল করছিল না? তৃণমূল মিটিং করছিল তো, মানুষকে বোকা ভেবেছে না? গরিব মানুষগুলোকে বোকা ভেবেছে। তৃণমূল চুরি করলো আর বিজেপি 100 দিনের কাজটা বন্ধ করে দিল। আর আমাদের দলের চেয়ারম্যান ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী বলছে, মমতা ব্যানার্জি আপনার যদি বুকের পাটা থাকে, চলুন একসাথে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করি, 100 দিনের কাজ আবার চালু হবে, আবার কর্মসংস্থান চালু হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিকে তো যাবে না, কারণ বুথের পঞ্চায়েতের যিনি সুপারভাইজার, বুথের পঞ্চায়েতের সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য, পঞ্চায়েতের প্রধান, এখানকার পঞ্চায়েত সমিতি, এখানকার এমএলএ 100 দিনের কাজের টাকা এঘাট ওঘাট ঘুরে কালীঘাটের ভাইপোর দপ্তরে জমা পড়েছে। তারা কখনো যায়? আমরা বলতে চাইছি, 2026 সালের মানুষ, আপনাকে রুখে দাঁড়াতে হবে, আপনাকে মাথা তুলে দাঁড়াতে হবে। আমি এই কথাটা না বললে আমার খুব অপরাধ হবে। অর্জুন সিং, আপনারা এক কথায় আপনারা সবাই জানেন, অর্জুন সিং তিনি কোথাও মসজিদে 2 লাখ টাকা, কোথাও মন্দিরে 2 লাখ টাকা,
কোথাও 50,000, কোথাও 1 লাখ, কোথাও কোনো ইমাম সাহেবকে ধরে 5 লাখ, এই করে করে বেড়াচ্ছে। কে অর্জুন সিং? মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি সহচর। আমরা কি দেখলাম? তার পাট শিল্প বাঁচানোর জন্য অর্জুন সিং তিনি কখনো বিজেপি, আবার কখনো তৃণমূল, আবার কখনো বিজেপি, আবার 2024 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ব্যারাকপুরে তৃণমূলের সাংসদ ঘোষণা করলো না, আবার তিনি বিজেপি হয়ে গেছে। এই অর্জুন সিংগুলোকে চিনবেন না? অর্জুন সিংগুলোকে চিনতে হবে তো। আমি তাকে ব্যক্তি আক্রমণ করতে চাই না। তিনি এখন জয় শ্রীরাম বলছেন, ভালো কথা, জয় শ্রীরাম বলুন, আপনি একজন হিন্দু মানুষ, জয় শ্রীরাম আপনি অবশ্যই বলবেন। কিন্তু এই আমডাঙ্গায় বোমা গুলি আপনি রপ্তানি করেছেন। আপনার যদি ক্ষমতা থাকে আমার নামে এফআইআর করুন, নওশাদের নামে আপনি এফআইআর করুন। আপনি এই আমডাঙ্গায় বোমা গুলি সাপ্লাই দিয়েছেন। 2018 সালে ফিরে যান। তৃণমূল লুটের ভোট করলো 18 সালে। এই আমডাঙ্গায় লুট করলো পঞ্চায়েত। এই রুবির নেতৃত্বে লুট হলো, মানুষকে ভোট দিতে দিল না। পঞ্চায়েতে আবির মাখছে তৃণমূল কংগ্রেস, সবুজ আবির মাখছে। আর তারাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতে সিপিএম সহ ধর্মনিরপেক্ষ ফরওয়ার্ড ব্লক সহ ওখানে পঞ্চায়েত গঠন করবে। আমরা কি দেখলাম? 11টা পঞ্চায়েতের মধ্যে তারাবেড়িয়াতে বামপন্থীরা ওখানে প্রধান গঠন করবে। আমরা দেখলাম আগের দিন ওখানে মিটিং হলো যে কে প্রধান হবে, কে উপপ্রধান হবে। কিন্তু অর্জুন বাহিনী আমরা দেখলাম ভাটপাড়া থেকে, বীজপুর থেকে, টিটাগড় থেকে, এই জ্যোতিপ্রিয় মল্লিক হাবড়া থেকে, অশোকনগর থেকে বোমা গুলি পিস্তল এই আমডাঙ্গার বিভিন্ন রাস্তা দিয়ে তারা বেরিয়াতে গেল। সেদিন সিপিএম এর নেতৃত্বরা, বামপন্থী নেতৃত্বরা সেদিনকে রুখে দিয়েছিল। রুখতে পারিনি, কারণ হাজার হাজার বোমা, হাজার হাজার পিস্তল এবং মেন সুইচ বন্ধ করে দিয়ে টোটাল পঞ্চায়েতটাকে অন্ধকার করে দিয়ে এই অর্জুন সিং সেদিন বোমাগুলি পিস্তল ঢুকিয়েছিল। তার ফলস্বরূপ কি হয়েছিল? তার ফলস্বরূপ আমাদের 3 জন সিপিআইএমের 3টে ভাই খুন হয়ে গেল। অপরদিকে তৃণমূলের 3টে ভাই তারা খুন হয়ে গেল। অর্জুন বাবু, কখনো আপনি জোড়া ফুলের ভোট চাইছেন, কখনো পদ্ম ফুলের ভোট চাইছেন। আপনি বিজেপি বাদ দিন, আপনি তৃণমূল বাদ দিন, আপনি সিপিএম বাদ দিন, আপনি আইএসএফ বাদ দিন। আপনি একজন মানুষ হিসাবে একবার বুকে হাত রেখে বলুন, আপনার সবুজ আবির আমার লাল আবির দিয়ে এই তারাবেড়িয়ায় যে তৃণমূলের মা তার 3টে সন্তানের জন্য এখনো কবরস্থানে গিয়ে জিয়ারত করে, তার আব্বা এখন চোখের জল ফেলে। আর আমার সিপিএম এর যে বাবা আব্বা আছে সে যখন কাঁদে, তার চোখের জল, তার স্ত্রীর চোখের জল, আত্মীয় পরিজনের চোখের জল আপনি লাল আবির দিয়ে, আপনি সবুজ আবির দিয়ে মোছাতে পারবেন না। আপনি আপনার ব্যবসা টেকানোর জন্য আপনি কখনো পদ্ম ফুল নিয়ে ছুটবে, কখনো জোড়া ফুল নিয়ে ছুটবে। কিন্তু এই আমডাঙ্গার মানুষ, তারা খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। যখন হাসিব আব্দুল হালিম এখানকার এমএলএ ছিল, এই কথাটা তো কংগ্রেসের তো ভাবতে হয়নি, যারা তৃণমূল করেছেন তাদেরও তো ভাবতে হয়নি। কারণ আমরা বলতে চাইছি সেই সম্প্রীতির আমডাঙ্গাকে আমরা ফিরে পেতে চাই। অনেক বামপন্থীরা তৃণমূল হয়ে গেছে রাতারাতি, কারণ সেই বামপন্থীরা তৃণমূল হয়েছে কারণ আছে, তারা বামফ্রন্ট আমলে অনেক ঘাবলা করেছে, অনেক ঘাবলা করেছে। তারা দেখবেন হাটে মাঠে ঘাটে আইএসএফ এর নামেও গালাগালি করছে, আইএসএফ কেও কটু কথা বলছে। আসলে সে হচ্ছে তৃণমূলের দালাল, তার সঙ্গে তৃণমূলের সরু লাইনের ব্যবসা চলছে। এই গরিব মানুষের আমডাঙ্গাকে আমাদের রুখে দিতে হবে। অর্জুন সিং আমডাঙ্গায় আসবে, আমডাঙ্গা থেকে বাড়ি ফিরে যাবে, কিন্তু অর্জুন সিং তার ব্যবসার জন্য কখনো তৃণমূল হবে, কখনো বিজেপি হবে। তাই আমডাঙ্গার মানুষকে সচেতন হবে। অর্জুন সিং এর টাকা আছে, কোনো মসজিদে 2 লাখ টাকা দেবে, কোনো ইমাম সাহেবকে 5 লাখ টাকা দেবে। তার ব্যবসা বাড়ানোর জন্য আমার ঘরের ছেলে মেয়ের কোনো উন্নতি হবে না। আমরা বলতে চাইছি যে অন্যায় তৃণমূল বিজেপি করেছে। এই হাটটা শুনেছি একজন ব্যক্তি মালিকের হাট, এই হাটের দোকানদাররা কোথায় যাবে এটাও একটা সংশয়ের ব্যাপার। কখনো শুনছি প্রমোটিং হবে, কখনো শুনছি বড় বড় বাড়ি হবে। এ দেখার দায়িত্ব রাজ্য সরকারের।
এমএলএ সাহেব আপনি বিধানসভায় বলুন, এখন 1 বছর বাকি আছে, যে আমডাঙ্গা হাটের অবস্থাটা কি হবে, ব্যবসাদাররা কোথায় যাবে, বিকল্প মার্কেট তৈরি করতে হবে। কারণ এই বেকার যুবক, এই বেকার যারা যুবক আছে, দোকানের ব্যবসাদারি যারা আছে, তারা সরকারকে ট্যাক্স দেয়। একটা জামা কিনলে, একটা ওষুধ কিনলে, একটা সবজি কিনলে, চাল ডাল কিনলে রাজ্য সরকারকে ট্যাক্স দিতে হয়। আমরা সরকারকে ট্যাক্স দিই, তাই আমাদের দেখার দায়িত্ব রাজ্য সরকারের। আমাদের পুনর্বাসন কি হবে রাজ্য সরকারকেই দেখতে হবে। এই কথাটা কি নওশাদ সিদ্দিকী বলবে ভাঙড় থেকে, নাকি আপনাদের এমএলএ রফিকুর রহমান বলবে? এই ব্যাপারটা বিচারটা আপনারা করবেন। অনেকে আবার ধেই ধেই করে বগল বাজাচ্ছেন, বিজেপি বিজেপি বিজেপি। ভালো কথা, আমি বাধা দিচ্ছি না, কিন্তু বিজেপিকে ভোট দিয়ে এই আমডাঙ্গায় তৃণমূলকে জেতাবেন না। এই আমডাঙ্গায় যদি তৃণমূল জেতে, আবার পঞ্চায়েতে বোমাবাজি হবে, আবার বাড়ি হামলা হবে, আবার আপনার ঘরের গরু খুলে নিয়ে যাবে। যারা বিজেপি করছে তাদেরকে একটাবার বলছি, তারা অনেকে বামপন্থী ঘরের ছেলেরা চলে গেছে শুধুমাত্র এই সন্ত্রাসী তৃণমূলকে রোখার জন্য। আমরা বলছি বিজেপিকে ভোট নয়, একটাবার আইএসএফকে ভোট দিন। আমরা পঞ্চায়েত নির্বাচনে এক টেবিলে তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম, বামপন্থীরা আমরা একসাথে বসে ভোট করব। এই আমডাঙ্গার মানুষ যাকে পছন্দ হবে তাকে ভোট দেবে, সে পঞ্চায়েতে যাবে। আমরা এই কথাটা বলতে চাইছি। অনেকে আমাদেরকে মুসলমান বলে দাগানোর চেষ্টা করছে, অনেকে আবার বলছে এটা টুপি পরা মুসলমানের দল। এই তৃণমূল বলছে, বিজেপিও বলছে। কে শুভেন্দু অধিকারী? কে শুভেন্দু অধিকারী? মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেট মন্ত্রী শুভেন্দু অধিকারী। এখন জয় শ্রীরাম করছেন, ভালো কথা। মমতা ব্যানার্জি বলে দিয়েছেন যে আপনি জয় শ্রীরাম করছেন, আপনার এতগুলো পেট্রোল পাম্প আছে, এতগুলো আপনার বাস আছে, এতগুলো আপনার হোটেল আছে, এতগুলো আপনার ট্রলার আছে, আর আপনি বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই। আপনি আপনার পেট্রোল পাম্পে আর আপনার বাসে আপনি একটা বড় বড় করে ফ্লেক্স টাঙিয়ে দিন, হিন্দু হিন্দু ভাই ভাই। শুভেন্দু অধিকারীর পেট্রোল পাম্পে তেল নাই। এই কথাটা যদি আপনার ক্ষমতা থাকে, আপনার পেট্রোল পাম্প দিয়ে শুরু করুন। আপনার বাসের ব্যবসা আছে, বাসের ব্যবসা দিয়ে শুরু করুন। বিজেপি যে আগুন জ্বালাতে চাইছেন, আচ্ছা ধরে নিন এই কামদেবপুর হাট। সবাই সবার রাজনীতি ভুলে যান, কে তৃণমূল করছেন, কে বিজেপি করছেন, কে আইএসএফ করছে, ভুলে যান। আচ্ছা কোনো সবজি ব্যবসাদার ধরুন সে মুসলমান, তাহলে মুসলমান ভাইরা গিয়ে কি শুধুমাত্র বলবে আমরা মুসলমানের দোকান থেকে সবজি কিনবো? নাকি কোনো হিন্দু ভাই মাছের দোকানে গিয়ে বলবে যে আমি হিন্দুর মাছের দোকান থেকে আমি মাছ কিনবো? তৃণমূল বিজেপি যারা দাঙ্গা বাঁধাতে চাইছেন, হিন্দু মুসলমান করতে চাইছেন, আপনার পরিজন ঈশ্বরের কাছে প্রার্থনা করি অসুস্থ যেন না হয়। একবার হসপিটালের ব্লাড ব্যাংকে গিয়ে বলুন আমার মা আমার বাবা অসুস্থ হয়েছে। যিনি তৃণমূল করেন তিনি গিয়ে একবার বলুন যে আমার মুসলমানের রক্ত চাই বা আমার হিন্দুর রক্ত চাই। আর শুভেন্দু অধিকারী আপনার দলের লোক যারা আছে তারা গিয়ে বলুন আমার মা আমার বাবা আমার সন্তান অসুস্থ, 1 বোতল হিন্দুর রক্ত দিন। তার বেলা বলে না, বাজার গরম করতে চাইছে। বাজার গরম করে এই বিজেপি বলেছিল বছরে বেকারের 2 কোটি চাকরি দেব, জিরো ব্যালেন্সে 15 লক্ষ টাকা ঢোকাবো বলেছিল তো। কিন্তু যখন এই মোদি দিতে পারলো না, তখন বলছে তুমি হিন্দু তুমি মুসলমান, তুমি হিন্দু তুমি মুসলমান। আসলে ধর্মের জায়গাটা হচ্ছে বিশ্বাসের জায়গা। আমি কোন ধর্মকে বিশ্বাস করব সেটা আমার বিশ্বাসের জায়গা। আর সেই বিশ্বাসের জায়গায় তৃণমূল বিজেপি যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল না ডবল ডবল চাকরি দেবো, বলেছিল তো 21 সালে ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল হাসপাতাল হবে, ডবল ডবল শিক্ষক হবে। হ্যাঁ ডবল ডবল শিক্ষক হয়েছে। 70 বছরের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আর তার 27 বছরের বান্ধবীর বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া গেছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় বেকার যুবকের পেটে লাথি মেরেছে, আর এমএলএরা তাদের প্যাডে তার নানা নানি ফুবু চাচা কাকা কাকি মামা মাসি তাদের শিক্ষাগত যোগ্যতা নেই, তাদের নাম এমএলএ গুলো মমতা ব্যানার্জি হয়ে ভাইপো ব্যানার্জি হয়ে এই পার্থ চট্টোপাধ্যায়ের কাছে গরিব মানুষের পেটে লাথি মেরেছে এই তৃণমূল। 26,000 লোকের চাকরি চলে গেল। সুপ্রিম কোর্ট বলল মেধা তালিকা প্রকাশ করতে হবে, মেধা তালিকা প্রকাশ করতে হবে।
তৃণমূলের কোনো কথা নেই। আজকে এসএসসি কোর্টের চাপে পড়ে কিছু নামের তালিকা বের করেছে, সেই নামের তালিকা 1800 জন নামের তালিকার মধ্যে সব তৃণমূলের নেতাদের মন্ত্রীদের তাদের ছেলে মেয়ের নাম। আপনারা একটু দেখুন। আমরা বলতে চাইছি, আমরা গরিব মানুষ, তৃণমূল যে বোমাবাজির রাজনীতি করেছেন, আমরা বেকার যুবকরা পেটে গামছা বেঁধে মাথায় কাফন বেঁধে আমডাঙ্গার নির্বাচন হবে। আর তৃণমূল আর এই রফিকুর যদি মনে করে বোমা দিয়ে ভোট লুট করবে, আর শুভেন্দু অধিকারী যদি মনে করেন যে তার সাম্রাজ্য বাঁচানোর জন্য বিধানসভায় গিয়ে মমতা ব্যানার্জির পায়ে হাত দিয়ে নমস্কার করবে, আসলে সবটাই সেটি। এই বেকার যুবকের কি হবে, গরিব খেটে খাওয়া মানুষের, শ্রমজীবী মানুষের কি হবে, এই কথাটা হাটের মানুষরা আপনারা একবারে ভাববেন না। আমডাঙ্গায় পরিবর্তন করতে হবে। আমার ছোট ভাইরা বলছিল নওসাদ, শেষ করে দেবো। তো আমরা এখন কি 8টা বেজে গেছে? হ্যাঁ, আচ্ছা, বাইরের মাইকগুলো একটু বন্ধ করে দিতে হবে। থাক, এই পর্যন্ত থাক, আমার অনেক কষ্ট হচ্ছে। থাক নাকি এই পর্যন্ত? আচ্ছা, আজানটা হয়ে যাক।